আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। বিএনপির ভার্চুয়াল সংলাপ প্রাসঙ্গিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি আমাদের তৃতীয় পর্ব। আমাদের আজকের পর্বে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক আইন ও বিচার বিষয়ক মন্ত্রী এবং আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা জানি আমাদের দেশ তথা সারা বিশ্বে আজ একটা করোনা সংকটের মধ্যে আমরা সকলেই আছি। বাংলাদেশে এই মুহূর্তে আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি 10 লক্ষে মাত্র 2779 জনের পরীক্ষা করতে পারছে সরকারি স্বাস্থ্য সেবা, এবং তার মধ্যে যে হিসাব তাতে 1049 জন ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আমাদের মাঝ থেকে ইতিমধ্যে আমাদের অনেক পরিচিত স্বজনরা বিদায় নিয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আশা করি আপনারা সকলেই সতর্ক আছেন, সজাগ আছেন, এবং এই সতর্কতা সজাগ অবস্থাতেই আমাদের জীবন জীবিকা এবং অন্যান্য সব কর্মকাণ্ডকেই আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে। আমি এখন আমাদের আজকের এই তৃতীয় পর্বের অতিথি আমন্ত্রণ করব তাকে। আমি আগেই নাম বলেছি, আমি আবারও বলছি, জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাংলাদেশের রাজনীতির একটি নক্ষত্র, জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এবং যারা শ্রোতা এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, এবং করোনা রোগ থেকে আপনারা সবাই মুক্ত থাকবেন এই বিষয়টির উপরে আমার বক্তব্যটা তুলে ধরছি। প্রথম কথা হলো আমাদের ইতিহাস একটু পর্যালোচনা করা। আমরা যখন পাকিস্তান যখন সৃষ্টি হলো তারপরে বাংলাদেশের মানুষ কোনদিন সম অধিকার, পশ্চিম পাকিস্তানের এলিট ক্লাস পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে। আমাদের অর্জিত পাট থেকে অর্জিত অর্থ দিয়ে তারা পশ্চিম পাকিস্তানে, তারা করাচিতে, তারা অন্যান্য শহরে নতুন নতুন শিল্প করেছে। যাই হোক, আমাদের এই স্বাধিকারের আন্দোলন বলা যায় বা গণতান্ত্রিক আন্দোলন বলা যায়, যে গণতন্ত্রের জন্য যে 23 বছরে পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন হয়, তাহলে বুঝতেই পারেন যে দেশের অবস্থা কি ছিল। এবং এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে প্রথমে ভাষা আন্দোলনের মাধ্যমে, এবং তারপরে সে 24 বছর এদেশে মানুষ সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। পরে 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে, শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা সেই স্বাধিকারের আন্দোলনকে, যে স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াউর রহমান দিয়েছিলেন 27শে মার্চে, সেই স্বাধীনতা আমরা অর্জন করি। এবং 16ই ডিসেম্বরে 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন বলে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমাদের আন্দোলন শুরু হয় 25শে মার্চ থেকে। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ শুরু করলো, কারণ নির্বাচনে জয়লাভ করার পরে 1970 সালের ডিসেম্বর মাসে যে নির্বাচন হয়েছে, নির্বাচনে জয়লাভ করার পরে বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর তারা করতে চায়, যেই কারণে আমাদের উপরে নেমে আসে যুদ্ধ, নিপীড়ন। এবং সেই যুদ্ধ স্বাধীনতা ঘোষণার পর থেকে আন্দোলন শুরু হয়। এমন কোন গ্রাম নাই যে গ্রামের মানুষরা সেই যুদ্ধে অংশগ্রহণ করে। সেই যুদ্ধের কিসের জন্য যুদ্ধ করেছিল, কিসের জন্য 24 বছর হাজার হাজার নেতা কর্মী, আমাদের দেশের মানুষ জেল খেটেছে, মৃত্যুবরণ করেছে, কিসের জন্য? ভাষা আন্দোলনে শহীদ বরকত সালাম, বরকত রফিক, তারা কেন জীবন দান করেছে? একটাই ছিল যে আমরা শেষ পর্যন্ত দেশকে স্বাধীন করব, এবং স্বাধীন বাংলাদেশের মুখ্য উদ্দেশ্য হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে, এবং
আপামর জনসাধারণের অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য চেষ্টা করি। এটাই কি ছিল। আমি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার কি আশা ছিল, কি আমার স্বপ্ন ছিল, যে আমরা একটা স্বাধীন একটা দেশ পাবো, সেই দেশে আমরা আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব, আমরা নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করব এবং আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, যদি পাকিস্তান রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি নিশ্চিত করতে পারত, পাকিস্তান রাষ্ট্র কাঠামো যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে পারত, তাহলে কি আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন পড়তো না? পাকিস্তান তো সেটা করতো না। তার কারণ হলো যে তারা কখনোই চায় নাই যে বাঙালিদের হাতে তাদের রেশন নির্ভর করবে। কারণ যে ফর্মুলার উপরে নির্ভর করে শেষ পর্যন্ত নেগোসিয়েশন হয়েছিল ইয়াহিয়া খানের সঙ্গে, যেটা জুলফিকার আলী ভুট্টো এসে ভণ্ডুল করে দিলেন, সেটা উপরেও যদি হতো তাহলে পূর্ণাঙ্গ একটা স্বায়ত্ত শাসিত পূর্ব পাকিস্তান আমরা অর্জন করতে পারতাম। কিন্তু তাতে তো তারা রাজি হয় না। জেনারেলসরা যারা, জেনারেল কুল, জেনারেল হামিদ, যারা ইয়াহিয়া খানের আশেপাশে ছিলেন এবং প্ররোচনায় তারা তখন আমাদের উপরে সামরিক হামলা চালায় এবং মনে করে যে তারা সামরিক হামলা করে সামরিক বাহিনীর মাধ্যমেই তারা পূর্ব পাকিস্তানের আন্দোলনকে তারা দমন করতে পারে। তারা কোনোদিন ভাবে নাই যে দেশের মানুষ হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করবে। যাই হোক, যদি আমি আমাকে যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি একটু খুব দ্রুত এখন চলে যেতে চাই যে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতা যারা তখনকার সময় 70 সালে যারা নির্বাচিত হয়েছিল, স্বাধীনতার সনদ অনুযায়ী স্বাধীনতার সনদ তারা তৈরি করলেন এবং স্বাধীনতার সনদ অনুযায়ী তারা দেশের নতুন সংবিধান রচনা করলেন। এবং আওয়ামী লীগ যে এই মুক্তিযুদ্ধে একটি মুখ্য ভূমিকা পালন করেছিল এতে কোনো সন্দেহ নেই। এবং যে সংবিধান এই 16ই ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর করা, এই সংবিধান মোটামুটি ভাবে দেশের মানুষের মনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। জাতিসংঘের সনদের যে মৌলিক যে উপাদানগুলো ছিল, যেমন মৌলিক অধিকার থাকবে সকল মানুষের সমান অধিকার থাকবে, ইকুয়ালিটি বিফোর ল থাকবে, পুরো আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, এগুলো সব কিছু কিন্তু আমাদের 1972 সালের সংবিধানে সন্নিবেশিত করছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই সংবিধান একটা প্রশংসিত হয়েছিল এই কারণে, দুটি কারণ। একটি হলো এই সংবিধানে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান রাখা হয়, আর্টিকেল 33। আর দেশে ওই যে জরুরি আইন ঘোষণা করে এই মৌলিক অধিকার স্থগিত করা এবং স্বৈর শাসন নিয়ে আসা, সেটা থেকেও বাংলাদেশকে মুক্ত রাখা হয়েছিল। কোন ইমার্জেন্সি প্রভিশন আমাদের সংবিধান ছিল না। কিন্তু পরিতাপের বিষয় 22 সেপ্টেম্বর, মানে 1 বছরও পার হয় নাই, 9 মাস 10 মাসের মাথায় সেই সংবিধানকে সংশোধন করতে, একে বলা হয় সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্বিতীয় সংশোধন। এই সংশোধনী করে তারা আর্টিকেল 33 যারা দেশ স্বাধীন করেছে, যারা স্বাধীনতার চেতনার কথা বলে, যাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা সেই চেতনার এই কনস্টিটিউশন চেঞ্জ করে আর ইমার্জেন্সি প্রভিশন গুলো সন্নিবেশিত করে দিলেন সংবিধান। তারপরে প্রায় 30,000 তখন বিরোধী দলের নেতা কর্মীদেরকে এই আইনটা যেটা করা হলো, বিশেষ ক্ষমতা আইন, ফেব্রুয়ারি মাসে 1974 সালে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পরে যে আইন করা হলো,
সে আইন অনুযায়ী 30,000 কোটি টাকার অ্যাপ্রক্সিমেট বেশি নেতা কর্মী সব জেলে গেল স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এরপরে 2 বছর তখনও যায় নাই বা গেছে 28শে ডিসেম্বর 1974 সাল দেশে জরুরি আইন ঘোষণা করে। কোনো প্রয়োজন ছিল না, কোন রকমের এমন কোন অবস্থা সৃষ্টি হয় নাই যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে, কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন দেশে একদমই শাসন। যেই দল, যেই সরকার জনগণকে আশ্বাস দিয়েছিলেন এবং যারা যুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল যেই গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র যে ফোর্থ প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি করে, এবং আমি কিন্তু সবচেয়ে আগে গ্রেপ্তার করি 29শে ডিসেম্বর, কারণ আমি কমিটি ফর লিগ্যাল সেক্রেটারি ছিলাম। আমাকে জরুরি আইন, এই যে নতুন আইন করলো জরুরি ক্ষমতা আইন, এই জরুরি ক্ষমতা আইনের অধীনে আমি গ্রেপ্তার। তারপরে আসলো তার 1 মাসের কম সময়ের মধ্যে 25শে জানুয়ারি দেশে আসলো একদলীয় শাসন, ফোর্থ অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমরা কুখ্যাত একটা অখ্যাত ফোর্থ অ্যামেন্ডমেন্ট এনে বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং এত লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে তার প্রতি বিশ্বাসঘাতকতা দেশে একদমই শাসন। অর্থাৎ সেখানে যে একটা রাষ্ট্রপতি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, বাকি কোনো রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ ঘোষণা করা হবে। সমস্ত সংবাদপত্র বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। 4টি সংবাদপত্র রাখা হলো সরকারের নিয়ন্ত্রণে। গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে কি বলে না সম্পূর্ণ স্থগিত করে দেওয়া হলো। মৌলিক অধিকার আর থাকলো না এবং বিচার বিভাগের স্বাধীনতা আর থাকলো না। বিচার বিভাগ তখন প্রশাসনের অধস্তন হয়ে গেল। আর পার্লামেন্ট একটা ভঙ্গুর পার্লামেন্ট নাম কেউ আসছে, কারণ রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। এই পার্লামেন্ট কোনো আইন যদি পাশ করতো সে আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতি এবং ফেরত দিত, তাহলে বুঝতে পারছেন সেই সংসদের কোন মূল্য ছিল। তো এই বাংলাদেশের যে এই যে প্রথম 2 বছর 1 মাসের মাথায় আমাদের উপরে যে বিরাট একটি আঘাত এসছে গণতান্ত্রিক অধিকার উপরে আঘাত, এই আঘাতের দায়িত্ব যাদের উপর অর্পিত তাদেরকে একদিন ইতিহাস এর জবাব অবশ্যই দিতে হবে। এরপরে দেখেন 15ই আগস্টে একটি জাতীয় ট্র্যাজেডি, ন্যাশনাল ট্র্যাজেডি, রাজনৈতিক, তার ফলে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এবং কিন্তু এই পরিবর্তন কে করে? পরিবর্তন এনেছেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা খন্দকার মোস্তফা। তিনি ষড়যন্ত্র করে সেই হত্যাকাণ্ড ঘটিয়ে নিজে ক্ষমতা আসীন করেন এবং তিনি তখন যারা আগে মন্ত্রী ছিলেন 4 জন ছাড়া বাকি সকল মন্ত্রীকে তিনি মন্ত্রিসভায় রেখেছেন। পার্লামেন্টে যারা ছিলেন সকলেই পার্লামেন্টের সদস্য থাকেন। একজন সদস্য তো এই ঘটনার প্রতিবাদ করে পদত্যাগ সেদিন করেন, একজন মন্ত্রীও তো পদত্যাগ করেন নাই যে সেই ঘটনাকে নিন্দা করেন, বরং তারা 4 জন জাতীয় নেতাকে এই খন্দকার মোস্তফা সাহেবের মানে অনুমতির ক্রমে জেলখানায় এই 4 জন জাতীয় নেতাকে মর্মান্তিক ভাবে হত্যা করে এবং তাদের হত্যাকাণ্ডে কে মওকুফ করার জন্য, অর্থাৎ তাদের বিরুদ্ধে যাতে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া না হয়
সেই জন্য খন্দকার মোশতাক সাহেব এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন এবং দেশে মার্শাল ল জারি করলেন কে? খন্দকার মোশতাক সাহেব, আওয়ামী লীগের নেতা, তিনি দেশে মার্শাল ল জারি করেছেন। 21শে আগস্টে মার্শাল ল জারি করেছেন, যেটা কার্যকর করা হয়েছে 15ই আগস্ট। আজকে সেজন্য যারা আমাদের এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের শাস্তি বাংলাদেশে করতে হয় নাই এবং তাদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে এরপরে এই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ব্যর্থ অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থান তিনি তাকে প্রাণ ত্যাগ করতে হলো। তারপরে এই 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া ক্ষমতাসীন, তাকে গৃহবন্দী অবস্থায় রাখা ছিল। গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে সৈনিকরা এবং দেশের সাধারণ মানুষ, আমি সেদিন ঢাকায় ছিলাম, আমার সামনে সব মানে সে মিছিল, সেই কামানের উপরে সৈনিকরা বসে এবং পাবলিক বসে স্লোগান দিচ্ছে বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এই এটা আমার নিজের চোখে দেখা। সেই এখন যে শেরাটন হোটেল বা ইন্টারকন্টিনেন্টাল থেকে একেবারে পুরনো এয়ারপোর্ট পর্যন্ত সেই লোকে লোকারো লক্ষ লক্ষ মানুষ সেদিন রাস্তায় নেমে গেছে। এই শহীদ জিয়া তখন তাকে ক্ষমতাসীন করা হলো। শহীদ জিয়া কোনো সরকারকে অপসারণ করে ক্ষমতা আসে, শহীদ জিয়া মার্শাল ল জারি করেছেন, শহীদ জিয়া সংসদ স্থগিত করেন, বাতিল করে দেন। শহীদ জিয়া কেম উইথ ভেরি ক্লিন হ্যান্ড এবং একটা ক্লিন ইমেজ নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, কারণ দেশের মানুষ তাকে চিনতেন, অন্তত না দেখে হলেও চিনতেন তার কণ্ঠের আওয়াজের জন্য, যে 1971 সালে তার স্বাধীনতার ঘোষণা স্মরণ করে তিনি এমনিতেই জনপ্রিয় ছিলেন। তো এই জন্য শহীদ জিয়া যখন ক্ষমতায় এলেন তখন দেশের সংবিধানে একদলীয় শাসন ব্যবস্থা ছিল। ওনার সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছেন, বিরাট সংস্কার আনলেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তিনি গণতন্ত্র আবার ফিরিয়ে নিয়ে আসলেন, সংবিধান সংশোধন করলেন, মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে শুরু করলেন। কারণ তখন তো কোনো পার্লামেন্ট ছিল না, সুতরাং পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভবপর হয়। দেশের মানুষের কল্যাণের জন্য, ওয়েলফেয়ার অফ দ্য স্টেটের জন্য, মানে দেশের সুপ্রিম নেসেসিটি যাকে বলা হয়, সেই কারণে তিনি মৌলিক অধিকার ফিরিয়ে আনলেন, রুল অফ ল ফিরিয়ে দিলেন। তিনি সংবিধান সংশোধন করে এই 1975 থেকে 1978 সালে বিভিন্ন প্রক্লেমেশনের মাধ্যমে তিনি এইসব পরিবর্তন আনলেন। তিনি ফ্রিডম অফ প্রেস আবার রেস্টোর করলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং আরো 2-4টি কথা তিনি করেছেন। আমাদের সংবিধানে আল্লাহ তাআলার নাম ছিল, এদেশে 85% মানুষ, সেই জন্য শহীদ জিয়া এই সংবিধানের একবারে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি অন্তর্ভুক্ত করেছেন। আমি এর সঙ্গে কিছুটা মানে এই সংবিধান সংশোধনের ব্যাপারে আমি তার সঙ্গে কিছুটা জড়িত ছিল। যে তারপরে তিনি সেকুলারিজম ছিল, ধর্ম নিরপেক্ষতা, কিন্তু আমাদের দেশের মানুষের কাছে ধর্ম নিরপেক্ষতা বলতে ধর্মহীনতা বোঝায়। সেই জন্য তিনি ধর্ম নিরপেক্ষতায় সেই সেকুলারিজমটা তুলে দিয়ে সেখানে ট্রাস্ট এন্ড ফেইথ ইন আল্লাহ এটা উনি প্রতিস্থাপন করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলকে, যাদেরকে ধর্মীয় কারণে রাজনীতি থেকে
বঞ্চিত রাখা হয়েছিল তাদেরকে আদান। কারণ গণতন্ত্র যদি করতে হয়, গণতন্ত্র দেশের মানুষ ঠিক করবে কোন রাজনৈতিক দল তারা, যাদের জনসমর্থন আছে, তারা ক্ষমতা আসবে। কই, তারা তো ক্ষমতা কোনদিন আসতে পারেন নাই। সেই জিয়াউর রহমান তো তাদেরকে মুক্ত করেছিলেন জাতীয় সৃষ্টি করার জন্য, এবং দেশে যাতে সকল শ্রেণীর মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করতে। তারপরে এই ইসলামিক উম্মাহ যে সারা বিশ্বে মুসলমান দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের ছিল, এটা তিনি সংবিধান সংশোধন করে আমরা তখন এটাকেও আমরা ইনক্লুড করি। আর সোশ্যালিজম যে সমাজতন্ত্রের কথা লেখা ছিল, সে ব্যাপারে আমরা সেটাকে বলেছি সমাজ, মানে সমাজতন্ত্র অর্থ হলো সোশ্যাল জাস্টিস, এবং সেই হিসেবে আমরা সেটাকে পুনর্ব্যাখ্যা দিয়ে আমরা সেই সোশ্যালিজম শব্দটা পুরোপুরি তুলে দেওয়া হয়নি, সেখানে রেখে আমরা কোয়ালিফাইড একটা প্রভিশন সেখানে সামাজিক ন্যায় বিচার, এইভাবে সামাজিক ন্যায় বিচার। থ্যাংক ইউ। এইভাবে আমরা এই শহীদ জিয়া আবার দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয় যে তার শত্রু ছিল সেনাবাহিনীর ভেতরে, কারণ জনগণ ছিল তার বন্ধু। তিনি এত জনপ্রিয় ছিলেন যে বলার না, যার কারণে সেনাবাহিনীর মধ্যে অনেক অসন্তোষ ছিল এবং অনেকবার চেষ্টা করা হয়েছে তাকে বিপ্রত, কিন্তু সেটা তারা পারে নাই। শেষ পর্যন্ত চট্টগ্রামে যখন তিনি গেলেন একটা দলীয় সমস্যার সমাধান করার জন্য, সেখানে তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। আজকে শহীদ জিয়া চলে যাওয়ার পরে বাংলাদেশে একটি বিরাট রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। এর মধ্যে আসে যে ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছিল পঞ্চম সংশোধন, যে শহীদ জিয়ার সমস্ত কার্যকরী ও মার্শাল আমলে যা কিছু ঘটেছে সরকারের কন্টিনিউটি রাখার জন্য, সংবিধানের কন্টিনিউটি রাখার জন্য, দেশের কন্টিনিউটি রাখার জন্য এটা করা হবে। এটা ইংল্যান্ডে দ্বিতীয় যুদ্ধের পরেও করেছে, ভারত করেছে, পাকিস্তান করেছে, আমাদেরকেও সেটা ফিফথ অ্যামেন্ডমেন্ট পাস করে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই এই বিচার বিভাগের উপরে তাদের প্রভাব এত বেশি, বিশেষ করে কয়েকজন বিচারক, যেমন বিচারক ABM খায়রুল হক, তিনি মানুষ হিসেবে ভালোই ছিলেন, কিন্তু ব্যক্তি হিসাবে পুরোপুরি আওয়ামী লীগের মানুষ ছিলেন এবং সবাই ছিলেন, এবং তিনি সেটা প্রকাশ্যে বলতেন, গোপন করতেন। উনি বললেন কি, একটা ভদ্রলোক একটা কোম্পানি ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড, তারা মুন সিনেমা হল ওয়াইজঘাটে যে আছে তার মালিক ছিল। সে মুন সিনেমা হলটা সরকার কি বলে না নিয়ে নিয়েছে। সে মুন সিনেমা হলটা ফিরে পাওয়ার জন্য তিনি রিট ফাইল করেছেন। আর আমাদের ABM খায়রুল হক সাহেব, তিনি সেই মুন সিনেমা হল ফেরত দিতে বলেছিলেন, কিন্তু সেই মুন সিনেমা হল কিন্তু মালিকরা এখনো ফেরত পায়। কিন্তু তিনি সংবিধান পুরো পরিবর্তন করেছেন। তিনি সমস্ত মার্শাল ল প্রক্লেমেশনের অধীনে সমস্ত সব বেআইনি ঘোষণা করেছেন, সেকুলারিজম রেস্টোর করেছেন, 72 সালের সংবিধানে আরো কি কি যা ছিল সবগুলো এনেছেন। অর্থাৎ তিনি আওয়ামী লীগ সরকারের মনের ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু ছিল সবই তিনি ওখানে। কিন্তু এখানে একটা গোলমাল আছে। গোলমাল হলো এই, মানুষ দেখেন যতই চালাক হোক না কেন ধরা পড়ে শেষ। কারণ তিনি মার্শাল ল বললেন, ওনার মূল কথা ছিল যে মার্শাল ল প্রক্লেমেশন লিখেছিলেন সংবিধানের কোন সংশোধন করা অসাংবিধানিক।
সংবিধান সংশোধিত হবে সংবিধান অনুযায়ী। সংবিধানে যে প্রভিশন আছে সেই অর্থাৎ পার্লামেন্টকে এটা সংশোধন করার অধিকার দেওয়া হয়েছে। মার্শাল ল প্রক্লেমেশন, এমনকি তিনি এই কথা বললেন যে শহীদ জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি হয়েছিলেন সেটাও ছিল বেআইনি এবং এটাও অসাংবিধানিক ছিল। তিনি মানে এমন কোন মানে হি ওয়েন্ট টু দি মানে এক্সট্রিম এক্সটেন্ট যে সমস্ত কিছুই সব বেআইনি ছিল। আর তিনি সংবিধানকে অনেকটা, যেটা দায়িত্ব হলো পার্লামেন্টের সংবিধান পরিবর্তন করা, সংশোধন করা, তিনি এই পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটা করার চেষ্টা করেছেন। জাস্ট প্লিজ দ্য গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্টকে খুশি করার। এবং অ্যাপেলেট ডিভিশনও এই মামলাটা যায় বা বিএনপির তরফ থেকে এটা আপিল করা হয়েছিল 2010 সালের 1 ফেব্রুয়ারিতে। আপিল বিভাগ এটা রায় দেয়। সে রায়ে বিচারপতি খায়রুল হক সাহেব যা বলেছেন সেটাই তারা রক্ষা করেছেন। দু একটি নতুন সংযোজন করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো যে একদিকে খায়রুল হক সাহেব বললেন যে বিচার বিভাগ বা মার্শাল ল প্রক্লেমেশন অধীনে কোন সংশোধনী সাংবিধানিক। জিয়াউর রহমানও সাংবিধানিক, তার রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি। আর অন্যদিকে উনি বলে দিলেন যে না না না, দেশের বৃহত্তর স্বার্থে মানুষের উপকারের জন্য কতগুলো রিফর্ম শহীদ জিয়া যেগুলো করে গেছিলেন, অর্থাৎ এই মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এই যে প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন এন্ড কনসিয়েন্স, এবং এই যে এইগুলো, আর বিচার বিভাগে এবং বিচার বিভাগের স্বাধীনতা বলতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এগুলো সব থেকে যায়। কিরকমের কন্ট্রাডিকশন চিন্তা করি। একদিকে এই কথা বললেন, অর্থাৎ এটাই প্রমাণ করে, খায়রুল হক সাহেব এটাই প্রমাণ করেছেন যে শহীদ জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল, যেটা খায়রুল হক সাহেব পঞ্চম সংশোধনীর মাধ্যমে তিনি নিজেই সেটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এরপরে আসেন 13th অ্যামেন্ডমেন্ট। এই যে 1994 থেকে 1996 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে 3টি রাজনৈতিক দল, জাতীয় পার্টি, আমিও জাতীয় পার্টিতে ছিলাম, তখন পার্লামেন্টারি পার্টি আমি লিডার ছিলাম, আর জামাতে ইসলাম, এই 3টি দল মিলে যে দেশে ভবিষ্যতের সকল নির্বাচন এই একটি নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের এই আন্দোলন শুরু করে। এই 2 বছর প্রায় আন্দোলন, এবং এই আন্দোলনে এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি তখন বলেছিলেন যে এই কনসেপ্টটা হলো ওনার ব্রেইন চাইল্ড, অর্থাৎ বাংলাদেশে যাতে সবসময় নির্বাচন নিরপেক্ষ হয় এবং সুষ্ঠু এবং অবাধ হয়, দেশের মানুষ যাতে ভোটের অধিকার পায়, সুযোগ পায়, সেই জন্য নির্বাচনকালীন সময় 90 দিনের জন্য একটি কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, এবং এই আন্দোলন চলবে। আমরা 1994 সালের 28শে ডিসেম্বরে আমরা পার্লামেন্টে গেলাম। আমরা 147 জন সংসদ সদস্য একসঙ্গে আমরা পদত্যাগ পত্র দাখিল করলাম স্পিকারের কাছে, এবং এরপরে তো সেই পার্লামেন্ট তো অকার্যকর হয়ে গেল। যাই হোক, এটা নিয়ে অনেক কথা, শুধু এটুকু বলবো যে সে আন্দোলন শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার পরে বিএনপি বেগম খালেদা জিয়া আবার নির্বাচিত হলেন, কিন্তু তিনি জনগণের দাবি, দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করেন, এবং এই যে 143 দিনের হরতাল এবং তার ফলে যে মানুষের যে
হয়রানি, মানুষের যে দুর্ভোগ এবং অর্থনীতির যে বিপর্যয়, এগুলোকে তিনি এড়ানোর জন্য নিজে তিনি 28শে মার্চ 1996 সালে তিনি 13th অ্যামেন্ডমেন্ট বলে পার্লামেন্টে একটি নতুন অ্যামেন্ডমেন্ট আনলেন, যাতে করে একটি ভবিষ্যতে সকল নির্বাচন সুষ্ঠু এবং অবাধ ভাবে নির্বাচন হতে। এবং বেগম খালেদা জিয়ার সেই উদার মনোভাব, ইচ্ছা করলে তিনিও পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন নাই। দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা তিনি মেনে নিয়েছেন। মেনে নিয়ে শুধু তাই নয়, তিনি সেদিনই তিনি পদত্যাগ করেছেন 30শে মার্চ। আর সেই রাতেই দেশে বিচারপতি, শেষ যে প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান দেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই নেত্রী উপস্থিত ছিলেন। সেই নির্বাচনে পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 13th অ্যামেন্ডমেন্ট নিয়ে তারা প্রশ্ন তুলেছিল, তখন কিছু করতে করেন নাই। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট রিপিল করার জন্য আওয়ামী লীগ পন্থী দুজন আইনজীবী দুটো রিট ফাইল করেছে। দুটো রিটই, একটা রিট তো লার্জার বেঞ্চে শুনানি করেছে, 3 জন বিচারক সমর্থন হাইকোর্ট ডিভিশন, তারা এটা রিজেক্ট করে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে, বলেছেন যে না, এটা সংবিধান অসাংবিধানিক কিছু না, যে একটা 90 দিনের জন্য একটি সরকার আসবে, সেটা তো গণতন্ত্র থেকে আরো সুস্থ করবে, আরো সুসংহত করবে। সুতরাং এটাকে তারা মনে করেন নাই যে সংবিধানকে তারা সংবিধান লঙ্ঘিত হয়েছে। কিন্তু অ্যাপিল যখন শুনানির সময় হলো, তখন এই সুনামধন্য ABM খায়রুল হক সাহেব তখন বাংলাদেশের প্রধান বিচারপতির আসনে তিনি তখন অধিষ্ঠিত, এবং তিনি 10ই মে 2011 সালে রায় দিলেন। সেই রায়টা বাই 4-3 7 জন জজের মধ্যে 4 জন, তিনি সহ 4 জন, আর 3 জন এটার বিপক্ষে ছিলেন। 9 জন এমএসি এই মামলায়, এমএসি বলতে যারা সিনিয়র লয়ার, যাদেরকে আদালত থেকে ইনভাইট করা বিরুদ্ধের ওপিনিয়ন, 9 জনই বলেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধান সম্মত। কিন্তু তারপরেও বিচারপতি খায়রুল হক রায় দিয়ে দিলেন যে এটা অসাংবিধানিক হয়েছে। ভালো কথা, রায় দিলেন। প্রথম অর্ডারটা দিলেন 10ই মে 2011। সেই 2011 সালে 10ই মেতে যে অর্ডারটা দিলেন, সে অর্ডারে ছিল এই যে সবকিছু উনি বললেন, অসাংবিধানিক ঘোষণা করলেন, সবকিছু করলেন, কিন্তু কন্ট্রোল করলেন, সেগুলো তো আছেই। আর 10th এবং 11th পার্লামেন্ট, 10ম এবং 11শ সংসদ নির্বাচন এই 13th অ্যামেন্ডমেন্টের অধীনেই হবে, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু এর 7 দিন পরেই তিনি রিটায়ার করার পর 16 মাস পর তিনি পূর্ণাঙ্গ রায় দিলেন। সে পূর্ণাঙ্গ রায়তে তখন যে নতুন যে অর্ডারটা দিলেন, সেটা ছিল 17ই পূর্ণাঙ্গ রায়ে তিনি বললেন যে ওই যে 10th এবং 11th পার্লামেন্টের কথা উনি দিয়েছিলেন, সেটা বাদ দিয়ে দিলেন। এটা ছিল একটা অনৈতিক, একটা ইমোরাল, একটা মিসকন্ডাক্ট on the part of a Chief Justice, of a former Chief Justice.
এটা স্যার কিছুতেই করা উচিত। তিনি প্রকাশ্যে আদালতে, আমরা ছিলাম, আমি তো নিজে ছিলাম, আমি তো আর্গুই করেছি এই কেস, আমি আদালতে ছিলাম যেদিন তিনি প্রথম অর্ডারটা দিলেন যে 10ই মেতে, তারপরে তিনি 16ই সেপ্টেম্বরে এসে 2012 সালে তিনি এসে পরিবর্তনটা করে এটা বাদ দিয়ে দিলেন। আত্মসম্মান সম্পন্ন কোন বিচারকের পক্ষে করা উচিত হয়েছে বলে আমি মনে করি। ইট ওয়াজ আনবিকামিং অফ এ চিফ জাস্টিস। এরপরে আসেন, আমার সময় পেরিয়ে যাচ্ছে, আমি আর একটু সংক্ষেপ করি। আসলো 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্টে আওয়ামী লীগ যখন এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাহায্যে এবং সহযোগিতা ক্ষমতায় আসে, যখন 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন আসার পরেই তারা চিন্তা করা শুরু করলেন যে এই নির্দলীয় সরকার ব্যবস্থা রাখা। কেন যাবে না? কারণ এই নির্দলীয় সরকার ব্যবস্থা রাখলে তারা আর কোনদিন আবার ক্ষমতা আসবে। আর যদি আমরা এটা তুলে দিই তাহলে আমরা চিরদিনের জন্য ক্ষমতা থাকবো, কারণ আমাদের অধীনেই সমস্ত নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং আমরা সেইভাবেই দেশ পরিচালনা করার জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে পারি। আপনার এই 15th অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছে 30শে জুন 2011 সালে। এই খায়রুল হকের জাজমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা করেছে। সমস্ত কিছু রেখেছে, সবকিছুই, শুধু ওই 10th and 11th অ্যামেন্ডমেন্ট পার্লামেন্ট এই বিধানের ব্যবস্থা অধীন হতে হবে এটা তুলে দিল আমাদের বর্তমান সরকার। তুলে দিয়ে তারা ওই নন পার্টি সিস্টেমটাকে অ্যাবলিশ করে দিলেন। আর 51 অ্যামেন্ডমেন্টস আনলেন আউট অফ 150, অর্থাৎ 1/3 অফ দ্য কনস্টিটিউশন। যেটা মারাত্মক যে এই যে 51টা আর্টিকেল তারা চেঞ্জ করেছে, তারা এখন বলেছেন আর্টিকেল 7 কে চেঞ্জ করে এমন করে তারা বলছেন যে এগুলো আনঅ্যামেন্ডেবল। ভবিষ্যতের কোন পার্লামেন্ট দেশের সকল মানুষ চাইলেও সংবিধান সংশোধন করতে। এখন আমি বলি কেন এই বিষয়টা একটু বলা দরকার। আর্টিকেল 7 হলো আমাদের দেশের সংবিধানের অ্যাঙ্কর শিট। এখানে বলা আছে জনগণই সকল ক্ষমতা উৎস। জনগণই হলো সার্বভৌম ক্ষমতা। অথচ এই আর্টিকেল 7টা ওনারা রেখে 7A এবং 7B করেছে। 7A তে কিছু প্রভিশন করেছেন যাতে করে বিরোধী দলকে বা যে কোনো বিরোধী দলকে, যাতে বাংলাদেশে কোনো বিরোধী দল যাতে না থাকে সেটার একটা ব্যবস্থা থাকে। কিন্তু যেটা মারাত্মক করেছেন সেটা হল 7B তে তারা বলছেন যে তারা কতগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। সেই 7B তে তারা সভারেন্টি অফ দ্য পিপল কে তারা have taken it। তারা এই 5th, 6th and 7th শিডিউলটাকে তারা অন্তর্ভুক্ত করলেন এবং তারা বললেন এই যে 51টা আর্টিকেল আমরা পরিবর্তন করে দিই, এই 51টা আর্টিকেল আর কোনোদিন সংশোধন মানে সংযোজন বা কি বলে, মানে এটা পরিবর্তন করা যাবে না। তার মানে এটা কি? তার মানে দেশের মানুষের অধিকার সম্পূর্ণ ছিনিয়ে নিয়ে গেছে। আগামী পার্লামেন্ট যদি আসে, কথার কথা বলছি, সেই পার্লামেন্ট এগুলো অ্যামেন্ড করতে পারবে? এটা হতে পারে? তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে কেন? তাহলে জনগণের সে ক্ষমতাটা থাকবে কোথায়? জনগণের সেই সার্বভৌম ক্ষমতাটা কোথায় থাকবে? সেই জন্য আমি বলব যে এই 5th অ্যামেন্ডমেন্ট is worse than the 4th amendment of the Constitution. 4th amendment এ অন্তত অ্যামেন্ডমেন্ট করার প্রভিশন তো রেখেছে, এটা তো বলে নাই যেটা কোনোদিন অ্যামেন্ড করা।
কিন্তু আজকে 15th অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে এই যে সমস্ত কিছু এগুলো কোনো কিছু অ্যামেন্ড করা যায়, অর্থাৎ দেশের মানুষ সেকুলারিজমের জায়গায় আবার অ্যাবসলিউট ট্রাস্ট এন্ড ফেইথ ইন আল্লাহ এটা বসাতে, যা এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি দেশের মানুষ যদি মনে না করে সেটা অন্য কথা, কিন্তু এই যে দেশের মানুষের সাধারণ জনগণের যে অধিকার যে আজকে ছিনিয়ে নিয়ে গেল, এটা 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 দায় দায়িত্বই সরকারকে নিতে হবে। তবে একদিন এই সংবিধান পরিবর্তন করা হবে এবং এইসব অসাংবিধানিক যে ব্যবস্থাগুলো এই সংবিধানে করা হয়েছে, এই যে পঞ্চদশ সংশোধনীতে, এগুলোর পরিবর্তন অবশ্যই বাংলাদেশে। বড় আমাদের প্রাসঙ্গিক সংলাপের পক্ষ থেকে, বিএনপি কমিউনিকেশন সেলের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।